আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বেশ ঘুমান, মানে বেশ ভালোই ঘুমান। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তার অজান্তেই তিনি খানিকক্ষণ জেগে থাকেন, আবার ঘুমিয়ে পড়ে। অনেকে তো উঠে বসে ঘুমান, মানে ঘুম থেকে উঠে পড়লেন, উঠে বসে পড়লেন, তারপর খানিকক্ষণ পর আবার শুয়ে পড়লেন। আমাদের যে ডিপ ঘুম, আমাদের যে গভীর ঘুম, সেই ঘুমের ডিস্টার্ব হচ্ছে। কিন্তু মানুষটি অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না যে সত্যি সত্যি তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এমনিতে সাধারণভাবে চিকিৎসকরা বলে থাকেন যে একটা মানুষের মোটামুটি 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু দেখা যাবে তিনি ঘুমের মাঝে মাঝে জেগে পড়ছেন বা তার ঘুম ভাঙছে, যদিও তিনি তার টের পান না। খোঁজ নিলে দেখা যায় যে এই মানুষটা ঘুমের মধ্যে নাক ডাকেন। এখন কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই তুই কি নাক ডাকিস, খেপে যায়, বলে না, আমি তো নাক ডাকিনি। আসলে যিনি নাক ডাকেন তিনি বুঝতে পারেন না। তার যিনি শয্যা সঙ্গী বা সঙ্গিনী, সেটা যে কেউ হতে পারে, বেড পার্টনার, তিনি জানেন। তাকে জিজ্ঞেস করলে পাওয়া যায় উত্তর যে হ্যাঁ, তিনি ঘুমের মধ্যে নাক ডাকেন। দেখা যায় যে যারা নাক ডাকছেন তারা বেশ হেলদি, বেশ মোটা সোটা মানুষ। সারা রাত ঘুমানোর পরেও তাদের সকালবেলা উঠে মনে হয়, না হলো না, আরেকটু ঘুমালে ভালো হতো। সারাদিন ধরে তার একটা ঘুম ঘুম ভাব থাকে, একটা ক্লান্তি বোধ থাকে, কোনো কাজে তিনি মনোনিবেশ করতে পারেন না। এই জন্য তাকে বারবার চাকরি ছাড়তে হয়। কাজ করতে করতে তিনি ঢুলে পড়েন, তার একটা অলস ভাব লাগতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মেমোরি লস হচ্ছে, অর্থাৎ স্মৃতি শক্তি হ্রাস পাচ্ছে। যাদের ঘুম একটু পাতলা হয় বা মাঝে মাঝে নাক ডাকেন, কোনো প্রবলেম হয় না, এই ধরনের কোনো সিমটম তারা দেখতে পান না, লক্ষ্য করেন না, আমি তাদের কথা বলছি না। আমি মূলত তাদের কথা বলছি যারা ঘুমের মধ্যে নাক ডাকতে ডাকতে হঠাৎ করে তিনি লম্বা একটা দীর্ঘ শ্বাস নেন, তারপর আবার তিনি ঘুমিয়ে পড়েন। এই রোগটাকে ডাক্তারি ভাষায় স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এখন এই স্লিপ অ্যাপনিয়া হলে আমাদের শরীরে বেশ কিছু মারাত্মক ব্যাধি হয়। যেমন ধরুন, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে। এখন আপনি তো বলবেন যে গ্রামীণ চিকিৎসক, তুমি আবার কি জানো, আমাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছ। না, আতঙ্ক ছড়ানো আমার কাজ না, আমার কাজ তথ্য ছড়ানো। তার কারণ আপনি অনেক সময় জানেন না যে কোন রোগের কি লক্ষণ উপসর্গ হয়, কোন রোগটার জন্য ডাক্তার দেখাতে হবে না, কোন রোগটার জন্য আপনাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে বা চিকিৎসা নিতে হবে। এই বিষয়ে আপনাকে সচেতন করে তোলাই আমার কাজ। আর আমি যে এই ভিডিও বানাই, মূলত আমি এটা প্রফেশনালি করছি। এই কাজটা আমার পেজটাকে উন্নত করার জন্য বা আমার চ্যানেলটাকে উন্নত করার জন্য, এখান থেকে টাকা উপায়ের জন্য, এমনটা নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জনমানসে সচেতনতা বাড়ানো। তো যাই হোক, আমরা ফিরে আসি স্লিপ অ্যাপনিয়াতে। এখন এই স্লিপ অ্যাপনিয়া বুঝতে গেলে আপনাকে এর মেকানিজমটা বুঝতে হবে। মেকানিজমটা কেমন? আমরা যখন ঘুমাই, আমাদের সারা শরীরের সমস্ত মাংসপেশিগুলো রিল্যাক্সড হয়ে যায়, কোলাপসড হয়ে যায় বা শিথিল হয়ে যায়। আমাদের ব্রেন কিন্তু কাজ করে তখন, হার্ট কাজ করে, সমস্ত ভাইটাল যে অর্গানস আছে তারা কাজ করে বা কাজ করতে পারে। তার কারণ কি, আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস চালু থাকে। এবার আমরা যখন ঘুমাচ্ছি, যেহেতু আমাদের সারা শরীরের মাংসপেশিগুলো রিল্যাক্সড অবস্থায় আছে, শিথিল অবস্থায় আছে, তখন কি হয় না, আমাদের এই যে গলার মাংসপেশি, হ্যাঁ, সেটাও কিন্তু শিথিল বা কোল্যাপসড হয়ে যায়। অর্থাৎ এরা ভিতর দিকে চাপ দেয়। হ্যাঁ, ভিতর দিকে চাপ দিলে কি হবে না, আমাদের যে শ্বাস নালী আছে, এই যে শ্বাস নালী, এই নালীগুলো সংকুচিত হয়ে যায়। যার ফলে কি হয়, নালীটা সরু হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে ডিএনএস, অর্থাৎ নাকের যে হাড় আছে, অনেক সময় বাঁকা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে নাকের যে নস্ট্রিল গুলো আছে সেগুলো এনলার্জড হয়ে যায় বা বেড়ে যায়। সেটা অ্যালার্জি জনিত কারণেও হতে পারে। আমাদের ব্রেন যখন বুঝতে পারে যে শ্বাসনালী বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু ব্রেন সিগন্যাল দেয় যে এই গোট, এখনই অক্সিজেনের অভাবে ব্রেন ডেথ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তখন আমরা জেগে উঠি এবং শ্বাস নিই, শ্বাস চলতে থাকে, আবার ঘুমিয়ে পড়ি। তো যখনই ব্রেন সিগন্যাল দিল যে আমাকে উঠতে হবে, আমার শ্বাসনালী বন্ধ হয়ে গেছে, তখন আমরা উঠে পড়ি। এই যে ঘুমের ইন্টারাপশন হলো, অর্থাৎ ঘুমের যে ব্যাঘাত হলো, তার জন্য কি হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে না,
ঘুমটা ঠিক হলো না, আরেকটু ঘুমোলে ভালো হয়। এমনি তো ডাক্তারবাবুরা বলেন যে 7-8 ঘন্টা মিনিমাম ঘুমের দরকার, তবুও তার মনে হয় যে না, আমার ঘুমটা পরিষ্কার হলো না, আমাকে আরেকটু ঘুমোতে হবে। তাকে কাজের সন্ধানে বেরোতে হয়। তিনি হয়তো চাকরিজীবী বা মাঠে খেটে খান, কৃষক, কারিগর, মজদুর শ্রেণী হতে পারে। তো সেই কাজ করতে গিয়েও তার মনঃসংযোগের অভাব হয়, ঘুম ঘুম একটা ভাব থাকে, তিনি অলস বোধ করেন, ক্লান্তি বোধ করেন, তার মেজাজ খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, তার মনঃসংযোগের অভাবের কারণে সে তার কাজটা ঠিকঠাক করতে পারে না, যার ফলে অনেক চাকরিজীবী মানুষকে চাকরি হারাতে হয়। পশ্চিমী দেশগুলোতে এই নাক ডাকার কারণে কিন্তু ডিভোর্স হয়ে যায়। এবার আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকবার যখন আমাদের শ্বাসনালী সংকুচিত হচ্ছে, সেটা আংশিক হোক বা সম্পূর্ণ হোক, যে সংকোচন হচ্ছে শ্বাসনালী, যেহেতু ঘাড় এবং গলার মাংসপেশি কোলাপস করছে, যার ফলে কি হচ্ছে না, ভিতরে আমাদের শরীরের এই নাক থেকে যে বাতাস ফুসফুসে যাচ্ছে, এই পথে বাধা পাচ্ছে, বাতাস ঠিকঠাক যেতে পারছে না, যার কারণে কিন্তু আমাদের যে ভাইটাল অর্গান, যারা অক্সিজেনের জন্য বেঁচে আছে, যেমন ধরুন ব্রেন, হার্ট, কিডনি, লিভার, এই সমস্ত জায়গাগুলোই অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের ঘাটতির জন্য এই সমস্ত অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যেহেতু তারা ঠিকঠাক অক্সিজেন পায় না, দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষ এইভাবে নাক ডাকে, আগামী দিনে আরো বড় কোনো রোগ দেখা দিতে পারে। এবং যদি এর চিকিৎসা না করা হয় বা ডায়াগনোসিস না করা হয়, তাহলে কিন্তু ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই ধরনের কিছু রোগ হতে পারে। এই ঘটনাটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর এই সাইক্লিংটা চলছে চলছে চলছে। এবং তাই জন্য আপনার ভাইটাল অর্গানস গুলো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। বোঝা গেল? এখন আপনি বলবেন যে আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। না, ভয় দেখানো বা ভয় ছড়ানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনাকে একজন শিক্ষিত রোগী করে তোলা। এখন যারা মোটা মানুষ হন, তাদের ক্ষেত্রে কি হয় না, এই গলা এবং ঘাড় খুব আয়তনে বড় থাকে, মোটা ঘাড় থাকে, যার ফলে কি হয়, এই মোটা ঘাড়ের মধ্যে বেশি বেশি করে মাংসপিণ্ড থাকে, বেশি বেশি করে সফট টিস্যু থাকে, তাই তাদের সংকোচনটাও বেশি হয়, এবং যার ফলে তাদের শ্বাসনালী সম্পূর্ণ বা আংশিক, অল্প বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তাই তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, শ্বাস ঢোকে না, বাতাস ভিতরে ঢোকে না, যার ফলে তিনি নাক ডাকতে ডাকতে হঠাৎ নাক ডাকা বন্ধ, 20 থেকে 30 সেকেন্ড, আবার তার নাক ডাকা শুরু হলো বা শ্বাস প্রশ্বাস শুরু হলো। তাই সবাই আতঙ্কিত হবেন না যাদের এই সমস্যা আছে এবং এই সমস্যা বছরের পর বছর দীর্ঘ সময় ধরে চলছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইটাল অর্গানগুলো ধীরে ধীরে অক্সিজেনের অভাবে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি ভাবতে পারেন যে আমি তো নাক ডাকি, কিন্তু আমার এরকম কোনো সমস্যা নেই, তাহলে কি আমার নাক ডাকার সঙ্গে স্লিপ অ্যাপনিয়ার কোনো সম্পর্ক রয়েছে? আমি বলবো, যারা স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন তারা কিন্তু 90% মানুষ নাক ডাকেন, কিন্তু যারা নাক ডাকেন তাদের মধ্যে 20 to 30% মানুষ স্লিপ অ্যাপনিয়ার রোগী হতে পারেন। অর্থাৎ আপনি নাক ডাকছেন মানেই যে আপনি স্লিপ অ্যাপনিয়ার রোগী হয়ে গেলেন, এমনটা ভাববার দরকার নেই। কিন্তু যাদের ক্রমাগত সারা বছর ধরে, বছরের পর বছর ধরে এই সাইকেলটা চলছে, তারা অতি অবশ্যই কোনো ইএনটি স্পেশালিস্ট বা নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারবাবু, অথবা পালমোনোলজিস্ট বা বক্ষরোগ বা ফুসফুস রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। স্লিপ অ্যাপনিয়ার অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটাই মূলত দেখা যায়। পেশেন্টের পার্টনার যখন এসে বলেন যে এরকম মানুষটা এদিক ওদিক নড়াচড়া করছে, নাক ডাকতে ডাকতে হঠাৎ করে চারিদিক নিস্তব্ধ, হঠাৎ করে নাক ডাকা বন্ধ, আবার নাক ডাকতে শুরু করছেন, কয়েক সেকেন্ড পর তিনি হাত পা ভীষণ নাড়াচ্ছেন, এদিক ওদিক নড়াচড়া করছেন, এপাশ ওপাশ করছেন, তিনি হয়তো হঠাৎ করে উঠে পড়ছেন, কিছু মানুষ হয়তো ঠিকভাবে সোজা হয়ে চিত হয়ে শুতে পারছেন না, কিছু কিছু মানুষ আছেন যারা হঠাৎ করে উঠে বসে বসেই ঘুমোতে শুরু করে দিচ্ছেন, এবং তিনি এত জোরে নাক ডাকছেন যে আমি ঘুমোতে পারছি। তো এক্ষেত্রে এই ইতিহাসটাই চিকিৎসার মূল কাজে লাগে, বা এটাই পরীক্ষা নিরীক্ষার একটা প্রথম ধাপ বলতে পারেন। এরপরেও যদি মনে হয় যে পরীক্ষা নিরীক্ষার আরো দরকার আছে, তখন ডাক্তারবাবুরা পলিসomnography বলে একটা টেস্ট করান। এই স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা বলতে সিপ্যাপ বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা একটা বুদ্ধিমান মেশিন দ্বারা এই চিকিৎসা করা হয়। অর্থাৎ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, নাকে একটা মাস্ক ঢুকিয়ে দেওয়া হয় এবং একটা মেশিন সেই মেজারমেন্টটা করে যে কখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যাচ্ছে বা কখন আংশিক খোলা হচ্ছে। যখন আংশিক খোলা হচ্ছে সেই মেশিনটা
তখন তার ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে, মাস্কের মধ্য দিয়ে একটু কম চাপ যুক্ত হাওয়া প্রবেশ করে। আবার যখন পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন বেশি প্রেসার দিয়ে মুখের মধ্যে হাওয়া প্রবেশ করানো হয় মেশিনের মাধ্যমে। যেহেতু বলেছি মেশিনটা খুব বুদ্ধিমান মেশিন, তাই এই সিপ্যাপ ট্রিটমেন্টে তার ট্রিটমেন্ট, ভিতরে হাওয়া প্রবেশ করে শ্বাসনালীটাকে সবসময় খুলে রাখা হয়। এটাই এর ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্ট আজীবন চালাতে হয়। যেমন ধরুন আপনি প্রেশারের ওষুধ আপনাকে আজীবন খেতে হচ্ছে, সুগারের ওষুধ আজীবন খেতে হচ্ছে, সেরকম এই সিপ্যাপ ট্রিটমেন্টটাও আপনাকে এক্ষেত্রে আজীবন নিতে হতে পারে। সেটা অবশ্যই আপনার ইএনটি স্পেশালিস্ট বা পালমোনোলজিস্ট ডিসাইড করবেন যে আপনাকে এটা কতদিন নিতে হবে। আরো দু একটা কথা এই সম্বন্ধে বলে রাখি, যেমন ধরুন পুরুষদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায় মহিলাদের তুলনায়, মহিলাদেরও হয়, আবার শিশুদের ক্ষেত্রেও অনেক সময় হয়। আবার অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকলেও কিন্তু তার পরবর্তী প্রজন্মের হতে পারে। এক্সারসাইজ করলে বা ডায়েট মেনটেন করলে, জীবনযাত্রার মান পরিবর্তন করলে কিছুটা রোগের প্রকোপ কমানো যায়। আর যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই স্লিপ অ্যাপনিয়া হওয়ার চান্সটা 3 গুণ বেড়ে যায়। তার কারণ তাদের শ্বাসনালীর পিছন দিকে মাংসপেশি একটু ফুলে থাকে, যার ফলে শ্বাসনালীর যে ডায়ামিটার সেটা অটোমেটিক্যালি একটু কমেই থাকে। আবারও বলি, এর চিকিৎসা না হলে এটা প্রাণঘাতী হতে পারে। আপনার সিপ্যাপ মেশিন লাগলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে সেই মেশিনটা আপনি ব্যবহার করবেন। এই রোগটাকে প্রতিরোধ করার উপায় হলো হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাপন। সো রোগটা আপনি চিনলেন, জানলেন, কেন হয় বুঝলেন। এরপর দায়িত্ব আপনার যে আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন, যাতে করে আপনি আপনার ভবিষ্যৎকে বা আগামী জীবনটাকে সুরক্ষিত রাখতে পারেন।